सदा लीनो राम कृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम्। যিনি সদা সর্বদা সেই পরম তত্ত্ব ব্রহ্মে লীন হয়ে থাকতে চাইতেন, তথাপি শ্রী গুরুর আদেশে, ভগবান শ্রীরামকৃষ্ণের আদেশে যিনি ধর্ম স্থাপন করবার জন্য অবতীর্ণ হলেন এবং কর্ম করলেন, সেই স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকের বিষয় শিকাগো ধর্ম মহাসভা তরুণ সন্ন্যাসী বিশ্বজয় মঞ্চ, এইটির উপরে আলোচনা করব। 1893 সালে সেপ্টেম্বর মাসের 11 তারিখটা ছিল সোমবার। আর সোমবারকে অনেকে বলেন যে এটা হচ্ছে শিবের বার। আর স্বামী বিবেকানন্দ তিনি শিবাবতার, শিবই বিবেকানন্দ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর শিব অর্থাৎ শুদ্ধতা। স্বামী বিবেকানন্দ মানুষের পবিত্র হওয়ার মন্ত্র শিখিয়ে গেছিলেন। এই ধর্ম মহাসভায় তিনি যে বিশ্বজয় করেছিলেন, তিনি ব্যক্ত করেছিলেন ভারতের সুপ্রাচীন গরিমা। যখন ওয়েলকাম অ্যাড্রেস হয়ে গেল, তারপরে প্রত্যেকে যখন থ্যাঙ্কস দিচ্ছিলেন ওয়েলকাম অ্যাড্রেসের অনুষ্ঠানের পরে, সেইখানেতে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতার মধ্যে বলেছিলেন, I thank you in the name of most ancient order of monks in the world. এই প্রাচীন গরিমা থেকে বলছেন। তারপরে তিনি ঘোষণা করেছিলেন ভারতের নবজাগরণের কথা। তো সেখানে তিনি বলতে গিয়ে, I am proud to belong to the religion which has taught the world both tolerance and universal acceptance. তো এই বিবেকানন্দ তিনি যে শুধু একাই ওখানে গেছিলেন তা কিন্তু না। আমরা অনেকেই মনে করি যে বিবেকানন্দ ভারতবর্ষের, কিন্তু ভারতবর্ষ থেকে সেই সময় আরো 8 জন গেছিলেন বিবেকানন্দকে নিয়ে, 9 জন যারা ওই মঞ্চে ছিলেন, বক্তৃতা করেছিলেন। এছাড়াও 1-2 জন রাজা তারা ছিলেন। আর একজন ভদ্রলোক, তিনি কোন জায়গা থেকে এসেছিলেন, ওই নখের ওপরে ছবি আঁকতে পারতেন, মারাঠি একজন ভদ্রলোক, তিনিও ছিলেন। এরকম ওই মহাসভাতে এসেছিলেন। তো ভারত থেকে যারা গেছিলেন, তো পাঞ্জাব থেকে রাজা রাম বলে একজন গেছিলেন। তারপরে বোম্বে থেকে বীরচাঁদ গান্ধী, যিনি জৈন ধর্মের রিপ্রেজেন্ট করেছিলেন। তারপরে PC মজুমদার ব্রাহ্ম সমাজের তরফ থেকে কলকাতা থেকে গেছিলেন। শ্রীলঙ্কা তখন ভারতবর্ষের অংশ, শ্রীলঙ্কা থেকে H ধর্মপাল গেছিলেন, তিনি বুদ্ধ ধর্ম রিপ্রেজেন্ট করতে। বোম্বে থেকে মিস জেনি সারাবজি বলে একজন পার্সি মহিলা, তিনি খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে ওখানে গেছিলেন, খ্রিস্টানদের কথাই বলেছিলেন, কিন্তু বোম্বে থেকে গেছিলেন। আর একজন গেছিলেন বোম্বে থেকে প্রফেসর চক্রবর্তী, তিনি থিওসফিক্যাল সোসাইটি রিপ্রেজেন্ট করেছিলেন। আর বোম্বে থেকে গেছিলেন BB নাগারকর, তিনিও ব্রাহ্ম সমাজের কথা বলেছিলেন। আর জিন্দা রাম বলে আর একজন গেছিলেন। আর 9th ব্যক্তি ছিলেন স্বামী বিবেকানন্দ। এই 400 বছর আমাদের যে আমেরিকা আবিষ্কারে, কলম্বাসের আমেরিকা আবিষ্কারে 400 বছর উপলক্ষে একটা বিরাট বড় অনুষ্ঠান হচ্ছিল। তো সেটা ছিল তখন আমেরিকার শুধু না, পৃথিবীর একটা বিরাট বড় ঘটনা। আমেরিকা 400 বছর আগে কলম্বাস এসেছিলেন, তিনি আবিষ্কার করলেন, তারপরে সেই কত কি হলো, এবং পরে তারা আমেরিকা ব্রিটিশের থেকে স্বাধীন হলো। এরকম করে করে একটা বিরাট ঘটনার পর ওরা ঠিক করলো যে বিশ্বের সামনে আমরা আমাদের সমস্তটা দেখাবো। তখন একটা কলম্বিয়ান এক্সপোজিশন বলে একটা করা হলো।
দুটো তিনটে শহর তারা বলল যে আমরা করব আমরা করব আমেরিকার মধ্যে। তখন শিকাগোকে নেওয়া হলো। শিকাগোর একটা বৈশিষ্ট্য হলো ঠিক তার কয়েক বছর আগে যখন অনুষ্ঠান হলো 1892-93, কিন্তু 1870 জাস্ট কিছু বছর আগে, 30 বছর আগে, তো এখানে একটা আগুন লেগেছিল, বিরাট বড় আগুন। তো শিকাগো ফায়ার, পুরো শহরটা পুড়ে ছাই হয়ে গেছিল। একমাত্র ইটের তৈরি, পাথরের তৈরি একটা ওয়াটার ট্যাঙ্ক, সেটা ছাড়া সমস্ত শহরটা পুড়ে গেছিল। তখনকার দিনে সব বাড়িগুলো কাঠের হতো, এমনকি ফুটপাথ যাকে আমরা বলি, চলাফেরার যে জায়গাগুলো, ওগুলোও কাঠের ছিল। ফলে একবার আগুন লাগায়, আর শিকাগো শহরের একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রচন্ড বাতাস বইতে থাকে কখনো কখনো, সেজন্য উইন্ডি সিটি বলে শিকাগোকে, উইন্ডি সিটি। একেবারে পুরো আগুন, তার সে বিশাল বর্ণনা আছে। প্রত্যেকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু যখন এই অনুষ্ঠানটা হবে তখন সমস্ত শিকাগোয়ানস এক জায়গায় বসে ঠিক করলো যে না, আমরা আবার শহরটা তৈরি করে ফেলবো। 1870-তে পুড়ে গেল, 1870-এ পুরো শহর পুড়ে গেল। আর 30 বছরের মধ্যে নতুন শহর তৈরি করে ফেললো, আরো সুন্দর, আরো ভালো, খুব ওয়েল প্ল্যান্ড। এবং যেহেতু মিশিগান লেকের ধারে, লেক মানে কি, একটা সমুদ্রের মতো বিশাল বড় লেক, তো সেই লেকের ধারে সুন্দর করে করলো। আর সমস্ত বাড়িগুলোর রং সাদা করে দিল একটা বৈশিষ্ট্য হিসেবে। তখন সেটাকে বলা হতে লাগলো হোয়াইট সিটি, সাদা শহর, সমস্ত বাড়িগুলো সাদা। তো ওই জায়গাতে যখন হলো, তখন একজন লিখছেন যে যে যখন এটা হচ্ছে তখন মনে হলো আচ্ছা, একটা ধর্ম মহাসভা করলে কেমন হয়, নানান আলোচনা সভা হবে, তাতে ধর্মটাকে নিলে কেমন হয়। সেটা পাশ হলো সারা পৃথিবী জুড়ে, সব জায়গাতে। তো চলে গেল প্রায় 12 জন, 16 জন রিলিজিয়াস যে গ্রুপ যারা আছে, এখন খ্রিশ্চানিটিদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তারাও বেশি ছিলেন, করে এরকম ভাবে মোটামুটি এই 16 জনের একটা গ্রুপ তৈরি করা হলো। বিভিন্ন ধর্মে তারা এটা নিয়ে বসলেন, কেউ কেউ অপোজ করেছিলেন, এটা হলো। এবং সেখানে কিন্তু এই এতগুলো যে নাম বললাম বিবেকানন্দ ছাড়া, প্রত্যেকে কিন্তু নেমন্তন্ন পেয়েছিলেন, ইনভিটেশন পেয়েছিলেন। খুব অদ্ভুত ভাবে হিন্দুইজমের তরফ থেকে ঠিক সেইভাবে নেমন্তন্নটা ওরা কেউ পাননি। ব্রাহ্ম সমাজ এসছে, তারপরে প্রার্থনা সমাজ এসছে, জৈন ধর্ম এসছে, বুদ্ধিস্ট এসছে, ওখানকার কনভার্টেড খ্রিস্টান তারা এসেছে, নানান ধর্ম থেকে সকলে এসেছেন বটে, কিন্তু এখানেতে হিন্দু ধর্ম সেভাবে পাননি। দক্ষিণ ভারতের একটা নিউজ পেপার হিন্দু, সেটা এখনো প্রকাশিত হয়, তো হিন্দুতে এই সমস্তগুলো বেরোলো যে বিরাট বড় একটা প্রোগ্রাম হচ্ছে। তো ওখানকার সমস্ত ভক্তরা যারা বিবেকানন্দকে চিনতেন, তারা ওইটি পড়ে উত্তেজিত হয়ে বললেন আপনি অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। কেন না, আপনি ধর্মের ঠিক ঠিক প্রবক্তা, আপনি সন্ন্যাসী, হিন্দু ধর্মটাকে ঠিক রিপ্রেজেন্ট করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি খুব সুন্দর ইংরেজি বলতে পারেন। তখনকার দিনে সন্ন্যাসীরা তারা তো ইংরেজি শিখতো না, সেই কারণেতে ইংরেজি বলা সন্ন্যাসী পাওয়াটা কঠিন ছিল। এমনি লোকেরা খুব ইংরেজি বলতেন এবং অনেকে জানতেন, কিন্তু সন্ন্যাসীদের মধ্যে ইংরেজি এরকম ছিল না। আর বিবেকানন্দের মা, তিনি ছোটবেলায় নরেনকে ইংরেজি শিখেছিলেন, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেন, কলেজে পড়লেন, ইত্যাদি ইত্যাদি করে খুব, আর খুব খুব ক্ষুরধার বুদ্ধি, খুব সুন্দর শিখে গেছিলেন, প্রনাউন্সিয়েশন খুব ভালো, ইংরেজির উপর অত্যন্ত দখল। সুতরাং আপনি বলবেন। তখন স্বামীজি তখন মাকে চিঠি লিখলেন, তারপরে স্বপ্নও দেখেছিলেন যে ঠাকুর বলছেন যে তুমি চলো। তখন তিনি বসে আছে, সারা ভারতবর্ষটা ঘুরে ঘুরে দেখলেন, দেখে তার মুখ মুখ প্রাণটা ফেটে যেতে লাগলো যে ভারতবর্ষের কি কঠিন অবস্থা হয়ে গিয়েছে। যে ভারতবর্ষ তখন 11শো শতাব্দী থেকে শুরু করে একেবারে 19বিংশ শতাব্দী পর্যন্ত এই দীর্ঘ কাল নানান রকম শাসনের আন্ডারে থাকতে থাকতে একেবারে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছিল। তারা সমস্ত কিছু প্রায় ভুলতে বসেছিল। ভারতবর্ষ খুব সুন্দর ভাবে গড়ে উঠেছিল। তো দুটো জিনিস ভারতবর্ষে ছিল, একটা হচ্ছে ধর্ম,
ধর্মের যে উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, আর একটা জাগতিক উন্নতি। অভ্যুদয় নিঃশ্রেয়সা। তো নিঃশ্রেয়সা মানে হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, এ দুটো ব্যালেন্স করা ছিল। সেই জন্য ভারতবর্ষে কোনো দিন মানুষ না খেয়ে মরেনি। যে ব্রিটিশরা আসার পরেই কেবলমাত্র দুর্ভিক্ষ হলো, মানুষ না খেয়ে মরল। আমাদের ওখানেতে এত ফসল ছিল, সমস্ত ছিল, সেই আর আমাদের ট্র্যাডিশনটা ছিল ঋষি। আমাদের কেউ না কেউ ঋষিদের কাছে পড়তে যেতেন। আমাদের যে গোত্র ওই ঋষিদের থেকে এসেছে, মৌদগল্য গোত্র এবং ভরদ্বাজ গোত্র, এরা সব ঋষি। সারা ভারতবর্ষে যখন বিবেকানন্দ ঘুরছেন তখন তার পড়াশোনা শেষ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের চরণতলে বসে তিনি ভারতবর্ষের আসল রূপটা, আসল জ্ঞানটিও পেয়েছেন। এই জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ এই বিবেকানন্দ, তিনি তখন নিজের চোখে ভারতবর্ষটাকে লক্ষ্য করে তারপরে চিৎকার করে কাঁদছেন, লো দ্য ডিসেন্ডেন্টস অফ দ্য ঋষিস হ্যাজ গন নেইবার নেক্সট ডোর নেইবার টু ব্রুটস। The descendants of the rishis have become next door neighbor to brutes. ভীষণ কষ্ট হচ্ছে তার, একেবারে পশুদের মতো হয়ে গেছে সাধারণ মানুষগুলো। ব্রিটিশরা এসে, ওরা খুব চালাক, ওরা প্রথমেই ভারতবর্ষটাকে ধর্ম দিয়ে ভাগ করে দিল, ভাষা দিয়ে ভাগ করে দিল, সমাজ দিয়ে ভাগ করে দিল। তারপরে যত বড় লোক ছিল যারা, তাদেরকে তাদের ফ্যামিলি থেকে ওই ছেলেদেরকে নিয়ে তাদেরকে আইএএস বানিয়ে দিয়ে তাদেরকে সেপারেট করে ফেললো। জমিদারদেরকে আর একটা স্ট্যাটাস দিয়ে দিল। যারা শিক্ষিত তাদেরকেও নানান রকমের টাইটেল দিয়ে টিয়ে তাদেরকে স্যার উপাধি দিচ্ছে, করছে করে তারা সমস্ত সাধারণ মানুষ যারা ছিল তাদের থেকে আলাদা করে দিল। আর ধর্ম বলতে ওই কিছু লোক উঠে এলো, যেমন সবসময় হয় যখন সমাজে ঠিক মতো পরিস্থিতি থাকে না, তখন এই ধরনের লোকগুলো উঠে এসে যত রকমের মন গড়া আজগুবি জিনিস ধর্মের উপর চাপিয়ে দেয়। তারা সেই রকম একটা কুসংস্কার আচ্ছন্ন দেশ হয়ে গেল। না, ভারতবর্ষের যে হিন্দু যারা, তারা যেন সমুদ্র না পেরোয়, সমুদ্র পেরোলেই তাদের জাত চলে যাবে, এরকম নানান রকম জিনিস চাপালো। আর বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ আহ্বান করলেন, তুমি ওইখানে চলো। লোকেরা তারা সব বলল, স্বামীজি আপনি যান। মা শারদামণি দেবীর আশীর্বাদী চিঠি এসে পৌঁছে গেল, বাবা ঈশ্বর তোমার জন্যে। স্বামী বিবেকানন্দ নিজের প্রাণের মধ্যে অনুভব করলেন ওই যা কিছু হচ্ছে সব আমার জন্যে। তিনি জাহাজে উঠে পড়লেন। ওই বোম্বে থেকে জাহাজ এসেছিল, সেই জন্যে যে পার্লামেন্টের রিপোর্ট আছে তাতে লেখা আছে স্বামী বিবেকানন্দ বোম্বে। ওরা তখন ইন্ডিয়া সম্পর্কে জানতো না, আমেরিকা ইন্ডিয়া সম্পর্কে জানতো না। ইন্ডিয়া ইউরোপের সঙ্গে খুব পরিচিত ছিল, আমেরিকার সঙ্গে পরিচিত ছিল না। তো 7 সমুদ্র 13 নদীর পারে যে দেশ, এরকম বলা হতো। সেই জায়গায় উনি আসছেন, কোন জায়গায় যাচ্ছেন, কেমন করে যাবেন, কি হবে কিছুই জানেন না। কি প্রচন্ড শক্তি! তাই স্বামীজিকে ঠাকুর মাঝে মাঝে বলতেন, তুই তো বীর, সত্যিকারের সাহস। তিনি 2টো জাহাজ পাল্টে তারপরে এসে ভ্যাঙ্কুভারে নামলেন, কানাডাতে ভ্যাঙ্কুভারে। সেখান থেকে আবার 2টো ট্রেন চেঞ্জ করে শিকাগো এসে পৌঁছলেন। এখন মানে অবাক হয়ে যেতে হয়। আমরা দিল্লি থেকে ডাইরেক্টলি শিকাগো আসবো, তাও ভাবি এয়ারপোর্টে কেউ থাকবে তো, এয়ারপোর্টে না থাকলে কি করে যাব। যখন যেতে হয় ডাইরেক্ট ফ্লাইট কলকাতায় যাচ্ছে না, তো কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে এখানে, কিংবা কলকাতা থেকে আবুধাবি, আবুধাবি থেকে এখানে এরকম করে আসতে হয়। তখনও ভয় লাগে, প্লেন কি করে চেঞ্জ করব, কিভাবে, সব কিছু থাকা সত্ত্বেও। আর বিবেকানন্দকে দেখুন, 29 বছরের একজন সাধু, আগে কখনো বিদেশে যাননি, কিন্তু কিরকম নির্ভয়ে তিনি চলে আসছেন। এই যখন এই ট্রেনে করে আসছেন, তখন একটা ঘটনা ঘটেছিল। আপনারা স্বামীজির জীবনী যারা পড়েছেন আপনারা জানেন, ওই বিবেকানন্দের সঙ্গে ঠিক উল্টো দিকে তার একটি মহিলা বসেছিলেন, মিস স্যানবর্ড। তো উনি এরকম ধরনের মানুষ তো দেখেননি, তখন তো ইন্ডিয়ানরা দেশে আসতো না। একটি মানুষ বেশ ইংলিশ জানে, অথচ আমেরিকানদের মতো দেখতে নয়, আফ্রিকানদের মতো দেখতে নয়, চাইনিজদের মতো দেখতে নয়। এটা একটা খুব কৌতূহল হয়েছিল। চাইনিজরা এদেশে বহু পুরনো, যখন রেল লাইন বসানো হচ্ছিল ওদেরকে লেবার করে আনা হয়েছিল। আফ্রিকানরা এদেশে বহু বহু বছর ধরে তারা এসেছিলেন ওই শ্রমিক হিসেবে,
তাদেরকে বন্ডেড লেবার হিসেবে আনা হয়েছিল, তারপর নিজেরাও অনেকে এসেছেন। তো সেই জন্যে ইন্ডিয়ান মানে একটা নতুন ধরনের, এরা কারা। তুমি স্যানবর্ন খুব মজা পেয়ে উনি খুব কথা বলেছিলেন, আর তারপরেতে একটা ঠিকানা ওনাকে দিয়ে বলেছিলেন, যদি কখনো মনে হয় যে তুমি খুব বিপদে পড়েছো, অসুবিধায় আছো, তুমি আমাকে যোগাযোগ করো। এ প্রথম ঠাকুর কিভাবে কৃপা করছেন, ঠাকুরের লীলা শুরু হয়ে যাচ্ছে। তিনি ওইটি চিঠি দিচ্ছেন আমেরিকায় শিকাগো শহরে এসে একটা হোটেলে উঠলেন, ছোট হোটেলে দিচ্ছে না, কেননা গায়ের রংটা সাদা নয়, সুতরাং তিনি খুব বড় হোটেলে উঠলেন, তখন সেখানে কয়েকদিন থাকলেন, কিন্তু প্রচন্ড পয়সা খরচা। আর যে প্রোগ্রামটা হবে সেটা সেপ্টেম্বরে, স্বামীজি 1 মাস আগে এসে গেছেন। তখন মনে পড়লো ওই স্যানবর্নের কথা, তখন এই মিস স্যানবর্নের কাছে উনি চলে গেলেন, যে বস্টন বলে যে বড় শহরটি আছে তার থেকে কিছুটা দূরে একটা ছোট্ট শহর, সেটা, সেখানে তিনি ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন। তা সেখানে গিয়ে খুব সুন্দর ওখানে পৌঁছাবার পর উনি ওই মিস স্যানবর্নের ওখানে থাকছেন, অ্যানিসকোয়াম বলে জায়গাটার নাম। তো এই অ্যানিসকোয়ামে গিয়ে তিনি থাকলেন, আমি গেছি ওইখানে, অ্যানিসকোয়াম গিয়ে দেখে এসেছি, এখনো একই রকম আছে। ওই জেলেরা মাছ টাছ ধরতো, একটা নদী ছিল, ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম, আর ছোট্ট চার্চ, ওখানে উনি প্রথম বক্তৃতা করেছিলেন। আমেরিকার প্রথম বক্তৃতা কিন্তু ওখানে করেন, ওই ছোট্ট ওই গ্রামের মধ্যে ওই চার্চটাতে। আমরা ঢুকলাম, ওই ঢুকে ওখানেতে দাঁড়ালাম, যেখান থেকে ওরা বক্তৃতা করেছিলেন উনি, যেন মনে হলো যে স্বামীজি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন। তো এইটা ওখান থেকে তিনি তারপরে শিকাগোয় ফিরলেন। যখন তিনি শিকাগোয় ফিরলেন, তো ফেরার যখন পৌঁছচ্ছেন, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখের রাত্রিরে। এসে কিচ্ছু চিনতে পারছেন না, কোথায় যাব, কি করব। কোনো রকমে একটা জায়গায় থেকে থেকে তারপরে তিনি ওই পরের দিন সকালে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে পৌঁছলেন। তখন খিদেতে সারা রাত খাওয়া হয়নি, জল পাননি, থাকার জায়গা ছিল না, প্রচন্ড ঠান্ডা। তখন ওই হাঁটতে হাঁটতে, আর যে ওখানে একজন প্রফেসরের সঙ্গে পরিচয় হয়েছিল ওই অ্যানিসকোয়ামে, প্রফেসর জন রাইট, এই ঘটনাটা প্রায় সবাই জানে। তো সেই জন রাইট তাকে লিখে দিছিলেন যে আপনি অবশ্যই বক্তৃতা করবেন ইত্যাদি। তো সেইটা উনি হারিয়ে ফেললেন, কোথায় যেন রাখলেন। তা আমার সবসময় মনে হয় এটা পড়ে, ঠাকুর চাননি যে একজন আমেরিকান প্রফেসরের চিঠি নিয়ে তার শিষ্য সে বিশ্ব মহাসভায় হিন্দু ধর্ম প্রচার করবে, ওই জন্য ওটা সরিয়ে রেখেছিলেন। স্বামীজি খুব চিন্তায় পড়ে গেলেন, এখন কি হবে, কোথায় উঠবো, কোনো হোটেলে জায়গা নেই। 11 সেপ্টেম্বরে শুরু হচ্ছে দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন, আর উনি 10 সেপ্টেম্বরে রাস্তায় রাস্তায় ঘুরছেন। ঠিক একদিন আগে ওখানে একটি চার্চ আছে, সেই চার্চের দরজায় বসে উনি ভাবছেন তাহলে আমি কি করব, হয়তো মারা যাব, তো এখানেই বসি, একটা চার্চ তো পবিত্র জায়গা, সেখানে বসেই। তো উনি যখন সেখানে বসে আছেন, এদেশেতে সাধারণত অন্য কোনো লোককে দেখলে, যাদের সঙ্গে পরিচয় নেই, বাড়ির সামনে ঘোরাঘুরি করছে দেখলেই পুলিশ ডাকা হয়। আর ঠিক উল্টো হলো, ওই উল্টো দিকে যে চার্চের সিঁড়িতে উনি বসেছিলেন, আমরা কোনো সাধু এলে, কেউ এলেই আমরা সেখানে নিয়ে যাই, ওই সিঁড়িতে গিয়ে আমরাও বসি, ওইটা স্মরণ করার চেষ্টা করি যে এই ভারতের নবজাগরণের যিনি অগ্রদূত, তিনি এইখানে এসে বসেছিলেন। ঠিক উল্টো দিকের বাড়িটার মহিলা, তিনি জানলা দিয়ে দেখে বেরিয়ে এসে রাস্তা পেরিয়ে, সেটা খুব অবাক কাণ্ড। এটাই তো রামকৃষ্ণের মিরাকল, যে ওই ভদ্রমহিলা এসে তখন স্বামীজিকে বলছেন, আপনি কি ধর্মসভার প্রতিনিধি? মা, স্বামীজি বললেন, মা আমি তো এসেছি, কিন্তু আমার কাছে ক্রেডেনশিয়াল নাই। ভদ্রমহিলা ওনার বাড়িতে নিয়ে গেলেন। ওনার স্বামী জর্জ ডব্লিউ হেল খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, তাকে নিয়ে, বিবেকানন্দকে নিয়ে সেই দিনে ঘুরে ঘুরে বিভিন্ন অফিসারদের কাছে যাচ্ছেন, যারা ওই প্রোগ্রাম কমিটি সব, তাদের কাছে করতে করতে 10 তারিখের সন্ধেবেলায় যে একটা ডিনার পার্টি ছিল, সেইখানে বিবেকানন্দ নিয়ে গিয়ে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কোনোভাবে 5 মিনিটের জন্যে একটু বলবার সুযোগ পেলেন। তো বিবেকানন্দ পরের দিন তিনি যাচ্ছেন, 10টা ধর্মের প্রতিনিধি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর 10 বার সেই সুন্দর বিখ্যাত ঘণ্টাটি বাজলো,
এই ধর্ম মহাসভা শুরু হচ্ছে। সেই জন্য স্বামীজির ওই কথাগুলোর মধ্যে আছে যে দ্য বেল টোলস, সে 10 বার ঘন্টাটি বেজেছিল। তা ওরা প্রসেশন করে ঢুকলেন, ঢোকার পর সেই কলম্বিয়ান যে হলের মধ্যে ঢুকছেন, সেখানে প্রায় 4-5 হাজার মানুষ বসতে পারে। বিরাট, এখনো সেই হলটা আছে কিন্তু ছোট করে ফেলেছে। এখনো ভারতবর্ষের লোকেরা এলেই ওটা দেখতে যান। ভারতবর্ষ থেকে এমনকি যে ভারতের যারা অ্যাম্বাসাডার তারা যখন আসেন, তাদেরও কয়েকজন দেখেছি, যে আমি নামটা ভুলে গেছি, একজন পাঞ্জাবি অ্যাম্বাসাডার এসেছিলেন, তিনি এসেই প্রথম ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে শিকাগোতে নেমে ওইখানে গেছেন। তা আমার সঙ্গে যখন দেখা হলো একটা ছোট মিটিংয়ে, উনি বললেন যে সে ছোট্টবেলা থেকে পড়েছি বিবেকানন্দ, শিকাগো, ধর্ম মহাসভা, ওইখানে মাথা না ঠেকিয়ে আমি এ দেশেতে কি করে চাকরি শুরু করব। তা ভারতবর্ষের যে প্রতিনিধি, তিনি অ্যাম্বাসাডার, তিনি গিয়ে ওইখানে প্রণাম করে তারপরে গিয়ে কাজে জয়েন করছেন। এত ভারতবর্ষ ভালোবাসে কেন? ওই বিবেকানন্দের আগে ওরা সবাই বক্তৃতা করেছিলেন, কেউ ভারতবর্ষের কথা বলেননি, নিজের ধর্মের কথা বলেছিলেন, নিজের যে যে সমস্ত জিনিসগুলি তারা প্র্যাকটিস করেন সেটা সম্পর্কে, ভারতবর্ষ সম্পর্কে বলছেন না। কিন্তু বিবেকানন্দ বলছেন সেই ভারতবর্ষ যারা যত পৃথিবীর যেখানে যে অপ্রেসড, যারা কষ্ট পেয়েছে, যেখান থেকে এসেছে, যত পার্সিস, যখন তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ভারতবর্ষ তখন বলছে তুমি আমাদের কাছে এসো। বিভিন্ন জায়গায় আহমদিয়া গ্রুপ, মুসলিমদের একটা গ্রুপ, তারা যখন কষ্ট পাচ্ছে, তারা কিন্তু ইউরোপে যায়নি, ভারতবর্ষে এসেছে, তাদেরকে তারা নিয়েছেন। যখন খ্রিস্টানরা ভারতবর্ষে এসে প্রথম এলেন এবং কেরালাতে নামলেন, নেবে তাদের যিনি লিডার ছিলেন, তিনি গিয়ে একজন হিন্দু রাজাকে বললেন আমি আমার দেবতার জন্য একটা মন্দির করতে চাই, একটা চার্চ করব। হিন্দু রাজা কিন্তু একবারও বললেন না তুমি কি আমার ধর্মের লোক, জিজ্ঞেসও করলেন না, নিশ্চয়ই করো। এটাই ভারতবর্ষ, ওইটাকেই বিবেকানন্দ বলছেন যে আমাদের দেশ সবাইকে গ্রহণ করে, কখনো কাউকে না করে না। এই বিবেকানন্দ প্রথম ভারতবর্ষকে তিনি চিনিয়ে দিচ্ছেন বিশ্বের কাছে। আর এই যে ধর্ম মহাসভাটা হয়েছিল, এই ধর্ম মহাসভার যে প্রথম চেয়ারম্যান ছিলেন রেভারেন্ড ডক্টর জন হেনরি ব্যারোজ, তিনি খুব সুন্দর ওই বক্তৃতা করেছিলেন। এবং তারপরে থিম যেটা করা হয়েছিল, কি উদ্দেশ্য ধর্ম মহাসভা, সেখানে বলতে গিয়ে বলছেন টু ইউনাইট অল রিলিজিয়ন এগেইনস্ট অল ইররিলিজিয়ন, অধার্মিকদের বিরুদ্ধে সমস্ত ধর্মকে একত্রিত করা। ইট ইজ দ্য ব্রাদারহুড অফ রিলিজিয়ন। এখানেই আমরা দেখলাম যে এখানে ওরা বলছেন আমরা এখানে যে ধর্ম মহাসভা করছি, এখানে রিলিজিয়ন তার অর্থটা কি হবে? লাভ অ্যান্ড ওয়ার্শিপ অফ গড। যখন আমরা রিলিজিয়ন শব্দটা ব্যবহার করছি, তার অর্থ হচ্ছে ঈশ্বরকে পূজা এবং ভালোবাসা, আর সঙ্গে সঙ্গে মানুষকে সেবা এবং ভালোবাসা। লাভ অ্যান্ড ওয়ার্শিপ অফ গড অ্যান্ড লাভ অ্যান্ড সার্ভিস অফ ম্যান। তো এই জায়গায় বিবেকানন্দ এলেন। তো এসে এত সুন্দর করে তিনি ভারতবর্ষকে পরিচয় করিয়ে দিলেন। ভারতবর্ষকে তিনি কি দিলেন, যেতে গিয়ে বলা যেতে পারে তিনি ভারতবর্ষকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিলেন। ভারতবর্ষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। এখনো যে মানুষেরা, তারা যখন মেড ইন ইন্ডিয়া ছাপ দেওয়া কোনো জিনিস হলে সহজে কিনতে চায় না, বা অন্য জায়গায় যদি আর একটা ওই জিনিসই মেড ইন জার্মানির লেখা থাকে, অস্ট্রেলিয়া লেখা থাকে, সঙ্গে সঙ্গে ওটাই কিনবো। কিন্তু মেড ইন ইন্ডিয়া আমাদের এখনো বিশ্বাস নেই। আর সত্যি কথা বলতে কি, আমরা যারা ভারতবর্ষের ব্যাপারীদের মধ্যে দেখেছি এই সততাটা কিরম যেন হারিয়ে গেছে, আস্তে আস্তে আসবে। আমরা দীর্ঘকাল পরাধীন ছিলাম, তো পরাধীনতা থাকলে কি হয়, তখন আমরা রাজাকে খুশি করতে চাই, তিনি যা বলবেন তাই করব, এরকম ভেতরে ভেতরে পছন্দ করছি না, তবু বাইরে আমরা সবসময় হাত জোর করে দেখি, হাঁ হুজুর করি, করে করে একটা হিপোক্রেসি হয়ে যায় আমাদের। আমরা মনে প্রাণে চাই না, বিশ্বাসও করছি না, তবু মুখ ফুটে বলতে পারি না।
সেজন্য আমরা দেখবেন সব সময় সবাই হাত জোড় করে থাকতে ভালোবাসে, বেরিয়ে এসে খারাপ খারাপ কথা বলে কিন্তু সামনে হাত জোড় করে থাকে। এই হিপোক্রেসিটা আমাদের মধ্যে প্রবল ভাবে ঢুকে গেছিল, এখনো আছে, এর থেকে আমরা এখনো বেরোতে পারিনি। তাই মুখে এক বলি কিন্তু মনে আর এক ভাবি। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা মনে আছে? তিনি বলছেন যে সাধনাটা কি? মন মুখ এক করাই হচ্ছে সাধনা, ওটাই হচ্ছে স্বাধীনতা। তো বিবেকানন্দ প্রথম আমাদের দিলেন এই আত্মবিশ্বাস। এত এত শত বছর ধরে আমরা ভুলেই গেছিলাম যে আমরা কিছু করতে পারি। বিবেকানন্দের সফলতা এই পার্লামেন্ট অফ রিলিজিয়নে, সেটা যখন ভারতবর্ষে পৌঁছলো একটা ইলেকট্রিফিকেশনের মতো কাজ করলো, মানে দলে দলে লোক জেগে উঠলো। বিবেকানন্দ প্রথম আমাদের শেখালেন যে আমরা প্রজা নই, আমরা নাগরিক। প্রজা নাগরিকের মধ্যে পার্থক্য রয়েছে। রাজা সবকিছু করে দেবে, প্রজা শুধু ট্যাক্সটুকু দেবে, আর রাজা যদি বলে চলো যুদ্ধ করতে যাই তখন যুদ্ধ করতে যাবে। কিন্তু নাগরিক সে নিজে ডিসিশন নেবে, নিজে সবকিছু করবে। এখন যে ভারতবর্ষে আপনারা আপনাদের সময় নেই, তাই আপনাদের জিনিস দেখাশোনা করবার জন্য, দেশ সমাজ দেখাশোনা করবার জন্য আপনারা কয়েকজন লোককে চাকরি দিচ্ছেন, তারা মিনিস্টার হয়ে বসছে এবং সেখানে আপনার জিনিসপত্র দেখাশোনা করবে বলে আপনি তাদেরকে মাইনে দিচ্ছেন, আপনি রাজা, আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। কিন্তু আমরা বুঝতে পারি না, ভোটটা দেবার আগে খুব একটু, আর ভোট দেওয়ার পরে একেবারে হাত জোড় করে থাকা। এখন এই যে প্রজা ভাব থেকে নাগরিক ভাব, স্বামী বিবেকানন্দ বলছেন মনে রেখো জন্ম থেকে তুমি দেশের জন্য বলি প্রদত্ত, এই প্রথম বললেন। এবং সেই কারণে দেখা যায় যখন ওই বিবেকানন্দের সময় তার কয়েক বছর আগেও যে একেবারে মহিলারা রাস্তায় আসতেন না, তারা ঘরের মধ্যে পর্দা ঢাকা দিয়ে থাকতেন এবং বড় বড় লোকেরা গর্ব করে বলতো, ওই ঠাকুরের কথার মধ্যে আছে, আমার মেয়েদের সূর্য পর্যন্ত দেখতে পায় না, অসূর্য স্পর্শা বলে খুব গর্ব করতেন। তো লুকিয়ে রাখা হতো। বিবেকানন্দের কথাতে সেটা ভেঙে গেল। হাজারে হাজারে মহিলারা তারা বেরিয়ে পড়লেন, পুরুষ নারী তারা রাস্তায় এলেন। তখন স্বামীজি বলছেন যে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। এই স্বাধীনতা না থাকলে আমরা বড় হতে পারবো না। স্বাধীনতার জন্য মানুষ বেরিয়ে পড়লো, ব্রিটিশ পুলিশের অত্যাচার সহ্য করতে লাগলো, পুরুষ নারী একসঙ্গে। হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো। ব্রিটিশ এসে আমাদেরকে ভাগ করে দিয়েছিল। আগে হিন্দু মুসলমান কোনোদিন ধর্ম নিয়ে যুদ্ধ হয়নি, হিন্দু রাজা মুসলমান রাজা যুদ্ধ করছে এটা ছিল, মুসলমান রাজার হয়ে হিন্দু সোলজার যুদ্ধ করছে সেটাও আছে। তো হিন্দু মুসলমান ধর্ম নিয়ে ঝগড়া করছে এরকম হয়নি। ধর্ম নিয়ে ঝগড়া হলেও অনেক সময় কাছাকাছি থাকলে এরকম হতেই পারে, ছোট মোটো। কিন্তু এই যে এত বড় করে সেটা ব্রিটিশরা করে দিল। দাঙ্গা যেটাকে বলা হয় ধর্মে নিয়ে দাঙ্গা, সেটা ব্রিটিশদের আগে ছিল না। ওটা ভাগ করে দিল, ভাষা নিয়ে ভাগ করে দিল, তুমি পাঞ্জাবি, তুমি দক্ষিণ ভারতীয়, তুমি বাঙালি, তুমি, তারপরে এমন করে সাইকোলজিক্যালি আমাদের ছোট ছোট করে দিছিল। বিবেকানন্দের নামে সারা ভারতবর্ষ এক হয়ে গেল। কেউ বলল না উনি কি বাঙালি, উনি কি আমাদের ধর্ম, কেউ বলল না, বললো ভারতীয়। আর বললেন শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষাই আমাদের সমস্ত দুর্বলতা সমস্ত কিছুকে নষ্ট করতে পারে। তাই শিক্ষার মাধ্যমে, কি শিক্ষা? যে শিক্ষার মাধ্যমে আমি নিজের উপর আত্মবিশ্বাসী হব, নিজের পায়ে দাঁড়াতে পারবো, শুধু একটা সার্টিফিকেট পাওয়ার নয়। তো বিবেকানন্দকে জানবার জন্যে আপনারা যে চেষ্টা করছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দর করে বিবেকানন্দকে পড়তে হবে, বুঝতে হবে। বিবেকানন্দ ক্ষুদ্র নয়, বিবেকানন্দ আকাশ। বিবেকানন্দের বেদান্ত হচ্ছে আত্মবিশ্বাস। কখনো হাত পাতবো না, পারলে চিৎ করব, সাহায্য করব, দেব। বিবেকানন্দ সেই কথা, দাও দাও থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। ভিক্ষে করব না, কখনো হাত পেতে নেব না, নিজের পায়ে দাঁড়াবো। ওই হচ্ছে বিবেকানন্দ। তো যেমন নিজেকে জানতে হবে, চেষ্টা করতে হবে, পড়াশোনা করে নিজের উপরে পায়ের উপরে দাঁড়াতে হবে, অন্যের হাত ধরে তুলতে হবে, এই সমস্ত কিছু
মধ্যে দিয়ে আমি পবিত্র হয়ে যাব। সেই পবিত্রতা কাকে বলে? নিঃস্বার্থপরতাই হচ্ছে পবিত্রতা। আমি নিঃস্বার্থপর কখন হব? যখন নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে নিঃস্বার্থপর হওয়া যায়? নিজে যদি কিছু করতে না পারি, কি করে আমি নিঃস্বার্থপর হব? প্রথমে নিঃস্বার্থপর হতে হবে। 11 সেপ্টেম্বর থেকে ওই যে দীর্ঘ কয়েকটা দিন 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা সভাতে বিবেকানন্দ যে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন, সে ভারতবর্ষ হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো আর অন্যকে সাহায্য করবার জন্য সদা সর্বদা হাত দুটিকে এগিয়ে দেওয়া ভারতবর্ষ। কাউকে মারবো না, কাউকে দূর করে দেব না, কাউকে হিংসা করব না, অন্যকে ছোট করে নিজে বড় হতে যাব না। খুব ভুল হয়ে যাবে যদি আমরা গুলো করতে যাই। ভারতবর্ষ ভেঙে চুরমার হয়ে যাবে, খুব ভুল হয়ে যাবে। তাই বিবেকানন্দকে আমরা জানবো কেমন ভাবে? ওই রবীন্দ্রনাথ বলছেন তার বিবেকানন্দ সম্পর্কে লিখতে গিয়ে যে বিবেকানন্দকে পড়েছো, পড়ে দেখো, ওনার মধ্যে সব কিছু পজিটিভ, নাথিং নেগেটিভ। বিবেকানন্দ ইজ অলওয়েজ পজিটিভ and nothing negative. ও ছোট, ও নিচু, ও খারাপ, এইসব যারা বলে তারা দুর্বল, তারা কখনো ভালো করতে পারে না নিজেদেরকে। তা আমরা বিবেকানন্দকে প্রণাম করব আর স্মরণ রাখবো ওই কথাটি। বিবেকানন্দ বলেছেন যে যে আমার কাজ করবে, আমার শক্তি তার মধ্যে প্রবেশ করবে। বিবেকানন্দের শক্তি মানে শিবের শক্তি। আসুন আমরা বিবেকানন্দের আশীর্বাদের জন্য তার কাজ করি। আর বিবেকানন্দের কাজ করা মানে নিজে আত্মবিশ্বাসী হওয়া, অন্যকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করা। জয় স্বামীজি, জয় স্বামীজি মহারাজ কি জয়।